হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 11 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটি শুরুর আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো 71 থেকে শুরু হবে। দেখো, একটি সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে 269 ভাগফল আর শূন্য অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটিকে 67 দিয়ে ভাগ করা হয় তাহলে কত থাকবে? তো দেখো, এত কিছু আমাদের দেখার কোনো দরকার নেই। প্রথমের লাইনটাতে দেখব ভাগফল কত আছে 269, আর পরে দেখব যদি সংখ্যাটিকে 67 দিয়ে ভাগ করা হয়, তার মানে আমাদের প্রথম কাজ কী হবে, 269কে 67 দিয়ে ভাগ করব, যেটা অবশিষ্ট থাকবে সেটাই উত্তর। তো দেখো, 67 4-এ 4 7 28-এর 8 হাতে থাকলো 2 26, 268 মানে 1 অবশিষ্ট থাকছে। সঠিক উত্তর হচ্ছে 1, অপশন বি সঠিক উত্তর। এরপরে 72-এর দাগেটা দেখো, কোন সংখ্যাকে 10 9 8 দ্বারা ভাগ করলে যথাক্রমে 9 8 ও 7 অবশিষ্ট থাকবে। তো দেখো, এখানেও প্রত্যেকটি সংখ্যার মধ্যে কিন্তু 1 করে গ্যাপ। 10 থেকে 9-এর গ্যাপ 1, 9 থেকে 8-এর গ্যাপ 1, 8 থেকে 7-এর গ্যাপ 1, প্রত্যেকটির গ্যাপ কিন্তু 1। তাহলে আমরা কি করব? প্রথম কাজ তো আমরা লসাগু করব। 10 9 আর 8 এই তিনটে লসাগু করব। তো এই তিনটে লসাগু প্রথমে 2 দিয়ে যাবে, 2 5-এ 10, 9 2 4-এ 8, আর যাবে না। 2 5-এ 10, 10 গুণ 9 4-এ 36, 360, লসাগু পেলাম 360। এবার দেখো, অপশানগুলির দিকে যদি আমরা দেখি, 1539, 539, 359, 1359। তো আমাদের লসাগু বেরোলো 359, কিন্তু এটা দিয়ে সম্পূর্ণ ভাগ যাবে, মানে লসাগু সম্পূর্ণ ভাগ যাবে। আর উত্তরে চেয়েছে দেখো, ভাগ করলে যথাক্রমে 9 8 7 অবশিষ্ট থাকবে, মানে 1 করে কমবে। তার মানে কি 360 থেকে 1 কমিয়ে দেবো, 359। এটাই অপশান, এটাই উত্তর আছে। তার মানে অপশান সি সঠিক উত্তর, 359। 73-এর দাগে এটা দেখো, সরল। তো এই ধরনের অঙ্ক তোমাদের আগেও করেছিলাম। তো দেখো, 9 আছে এখানে, প্রত্যেকটি সংখ্যা যদি ভাঙি আমরা 1/6, এটাকে ভাঙলে কী পাবো আমরা? 1/6। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 1/2 গুণ 6, 2 গুণ 3। তাহলে এই যে এটা পেলাম, এটাকেও কিন্তু আমরা লিখতে পারি 1/2 ইন্টু 1/3, এভাবে লিখতে পারি। তাহলে দেখো, এতটা আমরা লিখবো না, শুধু এইটুকুই লিখবো। 2/3, এ দেখো 6, তো 2/3, 2 গুণ 3 6, 3 গুণ 4 12, 4 গুণ 5 20, এভাবে আসছে। তার মানে প্রথমের সংখ্যাটা কিন্তু ম্যাচ হচ্ছে না। প্রথমেরটা আমরা যেমন আছে সেভাবেই লিখব, যোগ 1/2 গুণ 3 যোগ 1/3 গুণ 4, এভাবে করব। এভাবে করতে করতে 1/72 আছে, মানে 1/8 গুণ 9, এই পর্যন্ত আসবো। তো এবার তোমাদের আশা করি মনে পড়বে যে এই ধরনের অঙ্ক করিয়েছিলাম, যে এই যোগটা বের করার নিয়ম কি। প্রথমের এই সম্পূর্ণ অংশটার প্রথমেরটুকু, মানে 1/2, 1/2কে নেব, যোগ যোগ নয় সরি বিয়োগ, এই শেষের সম্পূর্ণ অংশটির মধ্যে শেষের অংশটা নেব, মানে 1/9, 1/9কে নেব, বাই এই প্রত্যেকটি সংখ্যার মধ্যে যে গ্যাপ সেটা নিব, মানে 2 আর 3-এর মধ্যে গ্যাপ 1, 3 আর 4-এর মধ্যে গ্যাপ 1, প্রত্যেকের মধ্যে 1 করে গ্যাপ, তাই নিচে নেব 1। নিচে 1 মানে কিছুই নয়, শুধু এইটুকু করলেই হবে। আর তার আগে ছিল 1/9 যোগ এইটুকু ছিল। তো এবার দেখো, 1/9 যোগ 2 আর 9 লসাগু হচ্ছে 18, 2 9 18, 9 2 18, মানে 7, 7/18, এইটুকু আমরা পেলাম। এবার দেখো, যোগ করব শুধু, 9 আর 18 লসাগু হচ্ছে 18, 9 2 18, 18 1 18, 1 গুণ 7 7 হবে, 2 যোগ 7 9, 9/18, 9/18, এটাকে আমরা কি লিখতে পারি? কাটাকাটি করে দেখো, 9 2 18, মানে 1/2, এটাই উত্তর, 1/2 সঠিক উত্তর। তো সরল দিয়েছে একটা। তো এগুলো করার নিয়ম কি, শেষের দিক থেকে করব। তো দেখো, এই যে রুট 225 আছে, রুট 225 মানে আমরা কী লিখতে পারি? 15, 15 স্কোয়ারই তো 225, তাহলে রুট 225-এর জায়গায় আমরা লিখব 15।
এবার তার কিন্তু আর কিন্তু রুট নেই, শুধু 15 আছে এই 225 জায়গায়। তাহলে এই যে 15 আর এই 154 যোগ করলে কত হবে? 169। এই সম্পূর্ণটা পেলাম 169, রুট 169। আর রুট 169 হচ্ছে, দেখো রুট 169 এটা হচ্ছে 13 স্কোয়ার, মানে এটা আমরা 13 লিখতে পারি। তাহলে এই সম্পূর্ণটুকুর মান পেলাম 13। এবার এই 13-র সাথে 108 যোগ করব। 13-র সাথে 108 যোগ করলে হবে 121। এবার 121 কার স্কোয়ার? 11 স্কোয়ার। তাহলে এই সম্পূর্ণ অংশটা পেলাম 11। এবার দেখো 11-র সাথে 25 যোগ করব। 11-র সাথে 25 যোগ করলে আমরা পাবো 36। 36 কার স্কোয়ার? 6 স্কোয়ার। এই সম্পূর্ণটা পেলাম 6। এবার দেখো লাস্টে 10 আছে, 10 যোগ 6, 10 যোগ 6 করলে হবে রুট 16। এটা রুট আছে তো, রুটের মধ্যে 10 যোগ 6 16, তার মানে এটা কি লিখতে পারি? 4। এটাই উত্তর। আমরা শেষের দিক থেকে সবসময় করতে করতে আসবো। এখানে 4 উত্তর হলো, অপশন ডি। এরপরে 75-এর দাগেরটা দেখো, এ বি ও সি এর গড় ওজন 45 কেজি। এ বি আর সি এর গড় ওজন 45 কেজি। এ প্লাস বি প্লাস সি এদের গড় ওজন 45 কেজি, তাহলে মোট কত হবে? 45 গুণ 3। 3জন আছে, এ বি আর সি 3জন আছে, 3জনের গড় ওজন 45, তাহলে মোট হবে 45 গুণ 3। 45 গুণ যদি 3 করি আমরা, তাহলে আমরা পাবো হচ্ছে 135। 135। আর কি আছে? এ ও বি এর গড় ওজন 40 কেজি আর বি ও সি এর গড় ওজন 43 কেজি। তাহলে দেখো এ প্লাস বি এদের মোট কত হবে? 40 কেজি বলেছে গড়, তাহলে 40 গুণ 2 80 কেজি। আর বি আর সি এদের গড় বলেছে 43 কেজি, তাহলে মোট হবে 43 গুণ 2 মানে 86। এবার দেখো ভালো করে যদি দেখো, এই যে শুধু এইটুকু যদি আমরা যোগ করে দিই, তাহলে যোগ করলে কী হবে? এ যোগ বি যোগ বি যোগ সি, এটা পেলাম। আর যোগফল দেখো 8 আর 8 16, মানে 166। এবার দেখো এখানে কিন্তু বি দুটো আছে, তার মানে আমরা কী লিখব? এ যোগ 2b যোগ সি সমান 166, এটা পেলাম। আর এই যে এটা পেলাম দুটো বি, এখান থেকে যদি আমরা এই যে এই এ প্লাস বি প্লাস সি এটা যদি বিয়োগ করি, তাহলে কী হবে? দেখো এ প্লাস বি প্লাস সি সমান 135। এই দুটো ছিল, আমরা যদি বিয়োগ করি, এখানেও বিয়োগ, এখানেও বিয়োগ, এখানেও বিয়োগ, তাহলে এই যে প্লাস চিহ্ন ছিল এটা কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে, তার মানে মাইনাস প্লাসে মাইনাস কেটে গেল, এদিকেও কেটে যাবে, থাকবে শুধু এটা। 2b থেকে একটা বি বিয়োগ করব, দুটো বি থেকে একটা বি বিয়োগ করলে আমরা পাবো একটা বি সমান 166 থেকে 135 বিয়োগ করলে আমরা পাবো 1 3 31। বি এর ওজন হচ্ছে 31 কেজি। এটা হলো বেসিকে। তো দেখো এখানে অপশন সি সঠিক উত্তর। এরপর 76-এর জায়গাটা দেখো, 0.8 আর 0.2 এর তৃতীয় সমানুপাতি কত? তৃতীয় সমানুপাতি বলেছে, তার মানে আমরা কী লিখব? প্রথম বাই দ্বিতীয় সমান তৃতীয়, দ্বিতীয় বাই তৃতীয়। 0.8 এটা হচ্ছে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয়টা এক্স ধরলাম, এটাই। এবার যদি কাটাকাটি করি, দেখো এর এক ঘর আগে দশমিক, এর এক ঘর আগে দশমিক, দশমিক দশমিক উঠে গেল, এই দশমিক তোলার জন্য নিচে একটা 10 দেবো, তাহলে কী কী কাটাকাটি যাবে? 2 4 8, 2 2 4, মানে কি এক্স গুণ 10 গুণ 2, তাহলে 20 এক্স সমান 1, এটা পেলাম। এক্স সমান পেলাম 1/20, 1/20 মানে কত? 0.05, এটাই উত্তর। অপশন এখানে এ সঠিক উত্তর। এরপরে 77-এর দাগেটা দেখো, 498 থেকে 98 কোন সংখ্যা থেকে 17% কম? তো দেখো এখানে যদি আমরা সংখ্যাটাকে 100 ধরি, 498 কোন সংখ্যা থেকে 17% কম? তো আমরা সংখ্যাটা ধরে নিলাম 100, আর কি বলেছে? 17% কম, তার মানে কত হবে? 100 থেকে 17 বিয়োগ করলে আমরা পাবো 83। এই যে 83 পেলাম, এই 83-র মানই বলে দিয়েছে, দেখো 83 সমান 498। তাহলে 83 সমান যদি 498 হয়, একে কত, আর সংখ্যাটা চেয়েছে মানে 100ই কত? 83 × 100, এটা পেলাম। এবার দেখো 83 6-এ কাটাকাটি যাবে, তাহলে 6 100 600, সংখ্যাটা 600, এটাই উত্তর।
অপশন সি। এরপরে 78 দাগেরটা দেখো, 33 মিটার কাপড় বিক্রি করে এক ব্যক্তির 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ হয়, তার লাভের হার কত? তো 33 মিটার বিক্রি করেছে, এর ফলে এক ব্যক্তি 11 মিটার কাপড়ের সমান ক্রয় মূল্যের সমান লাভ করেছে। তাহলে 33 মিটারে লাভ করে 11 লিখতে পারি। 33 মিটারে লাভ করে 11, একে কত, আর লাভের হার মানে শতকরায় ধরবো 100। 33 সমান 11, একে কত, 100 কত, 11 3 33, 100/3 মানে হচ্ছে 33.13% লাভ। এটাই উত্তর, অপশন এ। এরপরে 79 দাগেরটা দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য 200 টাকা, দ্রব্যটির ধার্য মূল্য কত রাখতে হবে যাতে ধার্য মূল্যের ওপর 25% ছাড় দেওয়ার পরেও 35% লাভ থাকে? ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, আর ধার্য মূল্য কত রাখতে হবে যাতে ধার্য মূল্যের ওপর 25% ছাড়ে বিক্রি করার পরেও 35% লাভ হয়? তাহলে এই যে 25% ছাড়, এই ছাড়টা দেওয়ার পরে বিক্রয় মূল্য কত হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। কীভাবে পাবো? ক্রয় মূল্য ছিল 200 টাকা, ইন্টু কী বলেছে দেখো, এর দেওয়ার পরেও পুরো 35% লাভ হয়। 35% লাভ মানে কি? 135/100, তার মানে তো এটাই। তাহলে দেখো 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 135 2 270, এটা পেলাম বিক্রয় মূল্য। কখনকার? এই যে 25% ছাড় দিল তারপরে, তার মানে কি এই 25% ছাড়ের মানে হচ্ছে 270, 25% ছাড়ের মানে 270। তাহলে যদি আসলটা 100 হয়, 25% ছাড় মানে 25 বিয়োগ করব, তার মানে 75, 100 বিয়োগ 25 মানে 75। তাহলে 25% ছাড় হলো, 25% ছাড়ের পরে এই দামটা হলো, আর আমাদের বেরোলো হচ্ছে এই দামটা। তাহলে আমরা কী লিখব? 75 সমানই 270, একে কত, উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, ধার্য মূল্য কত রাখতে হবে, মানে ধার্য মূল্য চেয়েছে, তার মানে 100 কত, 75 ইন্টু 100, 25 3 75, 25 4 100, 3 দিয়ে 90, 9 4 36 মানে 360, ধার্য মূল্য হচ্ছে 360 টাকা। এটাই উত্তর, অপশন ডি। এরপরে 80 দাগেরটা দেখো, বার্ষিক সরল সুদের হারে 800 টাকা 3 বছরে 956 টাকায় পরিণত হয়। যদি সুদের হার 4% বেড়ে যায় তবে 3 বছরে 800 টাকা কত টাকায় পরিণত হবে? তো দেখো, প্রথম লাইন থেকে আমাদের কী বের করতে হবে? সুদের হার। এই সুদের হার বের করার পরে পরের লাইনে বলেছে দেখো, যদি সুদের হার 4% বেড়ে যায়, তার মানে সুদের হারটা বের করব, তার সাথে 4 যোগ করে সেই হিসাবে পার্সেন্টে বের করব। তো দেখো, আমরা কি জানি, সরল সুদের সূত্র হচ্ছে সুদ সমান PRT/100। দেখো 800 টাকা হচ্ছে আসল, এটা বেড়ে যাওয়ার পরে 956 টাকা হয়েছে, তার মানে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ প্লাস আসল দুটোই আছে এর মধ্যে। তার মানে এই সুদ আসল থেকে যদি আসল বিয়োগ করি তাহলে সুদ পাবো। 956 থেকে 800 বিয়োগ করলে আমরা পাবো 156। তো সুদ হচ্ছে 156 সমান পি মানে হচ্ছে আসল ইন্টু আরটা আমাদের বের করতে হবে, আর টাইম হচ্ছে 3 বছর বাই 100, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 8 দিয়ে এখানে যাবে, 8 দিয়ে প্রথমেই কাটবো না, 3 দিয়ে কাটবো। দেখো 3 5 15, 3 2 6, 4 আর 8টাকে সাথে কাটাকাটি করছি, 4 2 8, 4 13 52। তাহলে আর সমান আমরা পেলাম 13/2 বা 6.5। এটা পেলাম সুদের হার। কিন্তু এর পরের লাইনে বলেছে দেখো, যদি সুদের হার 4% বেড়ে যায়, তার মানে এখন আছে কত, 6.5%, 4% বাড়লে কত হবে, 10.5, 10.5%। এটা হবে সুদের হার। যদি সুদের হার 4% বেড়ে যায় তবে 3 বছরে 800 টাকা কত টাকায় পরিণত হবে? তো এবার দেখো, আমরা কি জানি, সুদ সমান পি মানে হচ্ছে 800 টাকা, আর 10.5, টাইম হচ্ছে 3/100 ইন্টু এই দশমিক তোলার জন্য নিচে একটা 10, এটা পেলাম। এবার দেখো 2 শূন্য 2 শূন্য কেটে গেল, আর এখানে কাটাকাটি যাবে, 5 2 10, 5 21 105, 2 4 8। তাহলে কী থাকলো, 4 গুণ 21 গুণ 3 গুণ করলে পাবো 252। তাহলে সুদ পেলাম 252, আর আসল তো আমাদের ছিলই 800 টাকা। উত্তরে আমাদের কিন্তু এটা চাইনি, সুদ চাইনি, উত্তরে চেয়েছে 800 টাকা কত টাকায় পরিণত হবে। পরিণত হবে মানে কি, সুদ আর আসল দুটো মিলিয়ে হবে। তাহলে সুদ আসল মিলিয়ে কত হবে, 800 টাকা আসল, 252 টাকা সুদ, সুদ আসল মিলিয়ে হবে 1052 টাকা। এটাই উত্তর।
অপশন সি সঠিক উত্তর। এরপরে 81 দাগেটা দেখো, এক ব্যক্তি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 21,000 টাকা ধার নেয়, তবে প্রতি বছর তাকে কত টাকা করে দিতে হবে যাতে তার পুরো ধার 2 বছরে শোধ হয়ে যায়? তো দেখো একইভাবে আমরা যে নিয়মে করি, এই যে পার্সেন্ট নিয়ে কাজ করব, কিন্তু একটু তোমাদের ভালোভাবে বুঝতে হবে। তো দেখো প্রথমে যেমন করি, 10% মানে কি 10/100, একটা শূন্য কেটে গেল, 1/10, নিচে যেটা থাকে সেটা হচ্ছে আসল, উপরে যেটা থাকে সেটা সুদ। তাহলে সুদ হচ্ছে 1, আসল হচ্ছে 10, সুদ প্লাস আসল কত হবে? সুদ প্লাস আসল হবে 10 যোগ 1 মানে 11। এবার আমরা যেভাবে লিখি, আসল লিখবো একবার, সুদ প্লাস আসল লিখবো একবার, 11। এটা হলো প্রথম বছরের, আর বলেছি কি 2 বছরে শোধ করতে হবে, তার মানে আরও একবার করে লিখতে হবে, 10, 11। এবার দেখো 10 গুণ 10 কত হবে? 100। 11 গুণ 11, 121। 11 স্কোয়ার 121। এই যে যেটা পেলাম এটা হচ্ছে দ্বিতীয় বছরে, দ্বিতীয় বছরে আসল হচ্ছে 100, আর দ্বিতীয় বছরের সুদ প্লাস আসল হচ্ছে 121। তো এবার দেখো এখানে বলেছি কি প্রতি বছর তাকে কত টাকা করে দিতে হবে? প্রতি বছর, তার মানে কি প্রথম বছরে যে টাকাটা দেবে দ্বিতীয় বছরে সেই সমান টাকা দেবে, সমান টাকা দেবে। কিন্তু দ্বিতীয় বছর তো এখানে 121 টাকা দিল, তো প্রথম বছর তো দিয়েছিল 11 টাকা, প্রথম বছর দিল 11 টাকা আর দ্বিতীয় বছর দিয়েছে 121 টাকা, তাহলে তো সমান হলো না। এখানে তোকে বলেছে প্রতি বছর তাকে কত টাকা করে দিতে হবে, মানে সমান সমান টাকা দেবে, প্রথম বছরে যে টাকা দেবে দ্বিতীয় বছরে সে একই টাকা দেবে। তাহলে এটা আমরা সমান করব, কীভাবে সমান করব? এর সাথে 11 গুণ করব। তাহলে এর সাথে যদি 11 গুণ করি, এর সাথে 11 গুণ করব, 11 গুণ 10 হবে 110, এটা 121। এবার সমান হলো, প্রথম বছরের যে টাকাটা দিল শুধু আসলে মিলিয়ে দ্বিতীয় বছরেও সে একই টাকা দিল, সমান হলো। এবার দেখো আসল তাহলে কত হবে এখন? 110 আর এদিকে 100, 210। এটা হলো 2 বছরের আসল। এবার দেখো আমাদের কিন্তু বইয়ে বলে দেওয়া আছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের হারে 21,000 টাকা ধার নেয়, মানে এটাই আসল। 2 বছরের আসল হচ্ছে 21,000, আমাদের এখানে বেরোলো 210, তাহলে 210 সমান 21,000, একে কত? আর এখানে বলেছি কি প্রতি বছর তাকে কত টাকা দিতে হবে, এটা আমরা কি এর সাথে 121 যোগ করলাম না কেন? কারণ বলছে প্রতি বছর, এটা হলো 1 বছরের, দুটোই তো সমান, তাহলে যে কোনো একটা বছরের, তাহলে 121-এর মান আমাদের বের করতে হবে। এর সাথে 121 যোগ করলাম আর একটা, এর কারণ হলো এটাই যে 1 বছরের চেয়েছে, মানে প্রতি বছরের চেয়েছে। 210 ইন্টু 121, 100, তাহলে উত্তর হলো 12,100, 12,100 টাকা দিতে হবে। অপশন বি সঠিক উত্তর। এরপরে 82 দাগেরটা দেখো, 15 জন পুরুষের দিনে 8 ঘন্টা করে একটি কাজ করতে 20 দিন সময় লাগে। আচ্ছা, এটা M1 D1 T1/W1 এই নিয়মে করব। তো দেখো M1 মানে কি প্রথম ম্যান, 15 জন, D1 20 দিন, টাইম 8 ঘন্টা, বাই W1 একটি কাজ, সমান M2 দেখো 20 জন আছে, D2 12 দিন, T2টা বের করতে হবে, দ্বিতীয় জনের টাইম কত লাগে, ওয়ার্ক। কাটাকাটি করলে দেখো এই 20 কেটে গেল, 4 2 8, 4 3 12, 3 5 15, T2 সমান পেলাম 5 গুণ 2 10, এটাই উত্তর, অপশন বি। এরপর 83 দাগেরটা, একটি চৌবাচ্চা এ পাইপ ভর্তি করে 8 ঘন্টায়, বি ভর্তি চৌবাচ্চা খালি করে 5 ঘন্টায়। তার মানে কি আলাদা আলাদা কাজ করছে, একটা ভর্তি করছে একটা খালি করছে, আলাদা জিনিস করলেই বা আলাদা চিহ্ন থাকলেই বিয়োগ করবো আমরা। তো দেখো 1/8 বিয়োগ 1/5, এরা কি দুজনে মিলে করছে, দুজনে মিলে এই কাজটা করবে। 8 5 8 5 লসাগু আছে 40, 5 8 40, 8 5 40। এখানে যে 1/5 আছে এটা আগে হতো, যাই হোক তোমরা বুঝে নেবে একটু। তাহলে এখানে 3 আসলো, 8 বিয়োগ 5 3, তার মানে কি দুজনে একসাথে করছে, এক অংশ করছে 3/40, সরি 3/40 অংশ করছে 1 ঘন্টায়। উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, চৌবাচ্চাটা 3/4 অংশ ভর্তি করতে কত ঘন্টায় পাইপ দুটি একসঙ্গে চৌবাচ্চাটি খালি করবে। তো কী করছে, এটা 3/40 অংশ করছে 1 ঘন্টায়, 3/40 করছে 1 ঘন্টায়, এক অংশ কত করবে,
আর উত্তর হচ্ছে 3/4। 3/4 কতটা করবে? দেখো কাটাকাটি করলে এটা আমরা এখানে পাবো 40/3 ইন্টু, এটা পেলাম 3 3 কেটে গেল 4, 10-এ 40, এটাই উত্তর 10 ঘন্টায়। অপশন বি। এরপর 84 দাগেরটা দেখো, এ বি এর তুলনায় দ্বিগুণ গতিসম্পন্ন, বি সি এর তুলনায় 3 গুণ গতিসম্পন্ন। তো এটা আমরা কীভাবে লিখব? শেষের দিক থেকে লিখব। এ বি সি 3 জন আছে, প্রথমে এই লাইনটা পড়ো, বি সি এর থেকে 3 গুণ গতিসম্পন্ন। এটা কিন্তু গতির অনুপাত সব। বি সি এর থেকে 3 গুণ মানে কি, সি যদি 1 হয় বি হবে 3, তবেই তো বি সি এর থেকে 3 গুণ গতিসম্পন্ন, সি এর থেকে 3 গুণ গতিসম্পন্ন। এবার প্রথম লাইনে দেখো, এ বি এর তুলনায় দ্বিগুণ। এই যে এ, এখানে যেটা হবে সেটা হচ্ছে বি এর দ্বিগুণ। বি কত আছে? 3, 3-এর দ্বিগুণ মানে 6। তাহলে এটা পেলাম কি? গতির অনুপাত। এরপরের লাইনে পড়ো, কিছু দূরত্ব যেতে সি এর 1/2 ঘন্টা সময় লাগে। এটা কিন্তু সময় বলা আছে। তাহলে আমাদের কী করতে হবে? প্রথমে গতির অনুপাতটাকে সময় করব। সময় করলে কি হবে? এখানে যেটা থাকবে তার উল্টো হবে, 1/6, 1/3, 1/2 এটা হবে। এবার প্রত্যেকের সাথে আমরা 6 গুণ করব যাতে রাউন্ড ফিগার আসে। 1:2:3 এটা আমরা পেলাম সময়ের অনুপাত। আর আমাদের বইয়ে বলেছিল সি এর সময় লাগছে 1.5 ঘন্টা। সি এর 1/1.2 মানে 1.5 ঘন্টা সময় লাগে। তাহলে ওই সমান দূরত্ব এ এর কত সময় লাগবে? তাহলে এখানে সি কত আছে? 3, 3 সমানই 1.5 ঘন্টা। তো দেখো 1.5 ঘন্টাটা আমরা কীভাবে লিখতে পারি? 1.1/2 এই ঘন্টাটা, 2 আর 3, 3/2 ঘন্টা লিখতে পারি। তাহলে 3 সমান হচ্ছে 3/2, একে কত? এটা করলেই হবে, কারণ দেখো এ এর চেয়েছে, এ এর কত সময় লাগবে। তাহলে এর অনুপাত তো একই আছে, 1, একের মানটা বের করব। তাহলে 3/2 ইন্টু, আচ্ছা সরি এখানে একটু গন্ডগোল হয়েছে। তো এই যে অনুপাতটা ছিল গতির অনুপাত, একের জায়গায় একের উল্টে দিলে কী হবে? 1/2 কোনো দিন হবে না, 1/1ই হবে। 1/1, এর নিচে কিছু নেই, তার মানে 1/1। তাহলে এটা 3 নয়, এটা শুধু 6 হবে। তার মানে 6-এর মান হচ্ছে 3/2, একে কত? এটা বের করলেই হয়ে যাবে, 6/2। আচ্ছা আমি সাইডে করে দিচ্ছি। 6 সমান হচ্ছে 3/2, 1 সমান কত? এটাই বের করতে হবে। তো দেখো 3/2, এই 6-এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে, তার মানে 1টা যাবে ওপরে, 6টা যাবে নিচে, এরকম হবে। তো 3 দিয়ে যাবে 3, 2-এ 6, 1/4, 1/4 এটাই উত্তর, 1/4 ঘন্টা। এটা মিনিটে উত্তর দেওয়া আছে। 1/4 ঘন্টা মানে কি? 1/4 ঘন্টা, এর সাথে 60 গুণ করবো তাহলে মিনিটে চলে আসবে, 4×15=60 মানে 15 মিনিট। এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপরে 85 দাগেরটা দেখো, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 36 কিমি, স্রোতের অনুকূলে 48 কিমি, প্রতি ক্ষেত্রে 6 ঘন্টা করে সময় লাগে। স্রোতের গতিবেগ কত? তো প্রথমেই আমরা লিখে নেব নৌকা স্রোত অনুকূল প্রতিকূল। এবার বইয়ে বলেছে প্রতিকূলে 36 কিমি, অনুকূলে 48 কিমি, প্রতি ক্ষেত্রে 6 ঘন্টা করে সময় লাগে, তাহলে গতিবেগ বেড়েই যাবে। তো দেখো গতিবেগ মানে কি? 1 ঘন্টায় যতটা দূরত্ব যায়, তাহলে প্রতিকূল অনুকূল দুটোতেই 6 ঘন্টা সময় লাগছে। প্রতিকূলে 6 ঘন্টা যায় 36 কিমি, 1 ঘন্টায় কত যাবে? 6 কিমি প্রতি ঘন্টা। অনুকূলে 6 ঘন্টায় যায় 48 কিমি, 1 ঘন্টায় কতটা যাবে? 48/6 মানে হচ্ছে 8 কিমি প্রতি ঘন্টা। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম প্রতিকূলের বেগ 6 কিমি প্রতি ঘন্টা, অনুকূলের বেগ 8 কিমি প্রতি ঘন্টা। তাহলে এখানে 8, এখানে 6 লিখে নিলাম। এবার উত্তরে আমাদের চেয়েছে স্রোতের বেগ কত। তাহলে স্রোত সমান আমরা কি জানি? অনুকূল মাইনাস প্রতিকূল ভাগ 2। 8 থেকে 6 বিয়োগ করলে 2/2 মানে হচ্ছে 1। স্রোতের বেগ হচ্ছে 1 কিমি প্রতি ঘন্টা, এটাই উত্তর। এরপর এটা দেখো, একটি মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 3:2।
যদি মিশ্রণে স্পিরিটের পরিমাণ জলের পরিমাণের থেকে 3 লিটার বেশি হয় তবে মিশ্রণে স্পিরিটের কত লিটার আছে। তো দেখো একটা আছে স্পিরিট আর আছে জল, অনুপাত হচ্ছে 3:2। এটা বলেছে। এর পরের লাইনে বলেছে যদি মিশ্রণে স্পিরিটের পরিমাণ জলের থেকে 3 লিটার বেশি হয়। এই যে স্পিরিটের পরিমাণ জলের থেকেও 3 লিটার বেশি, কিন্তু এখানে অনুপাতের হিসাবে কত বেশি? 1 বেশি। আর আমাদের এখানে বলে দিয়েছে 3 লিটার বেশি, তার মানে কি এই 1-এর মানই 3। 1-এর মান যদি 3 হয়, উত্তরে আমাদের দিয়েছে মিশ্রণের স্পিরিটের কত আছে। স্পিরিটের অনুপাত কোনটা? 3 স্পিরিটের অনুপাত। তাহলে 3-এর মানটা বের করতে হবে। 3 গুণ 3 9, স্পিরিট আছে 9। আরেকবার দেখো অনুপাত বলে দিয়েছে আর বলেছে স্পিরিটের পরিমাণ জলের থেকে 3 লিটার বেশি। এটা বলে দিয়েছে, কিন্তু আমাদের অনুপাতের হিসাবে বেশি কত? 3 আর 2, এর গ্যাপ হচ্ছে 1। 1 সমান 3, 1-এ কত? আর স্পিরিটের পরিমাণ চেয়েছে বলে স্পিরিটের যে অনুপাতটা ছিল সেই মানটা এখানে বসালাম। তাহলে 9 উত্তর হলো, অপশন ডি। এরপরে 87 দাগেটা দেখো, 45 জন ব্যক্তির গড় বয়স 1/9 বছর কমে যাবে যখন 60 বছর বয়সী একজন ব্যক্তির জায়গায় অন্য একজন ব্যক্তি আসে, তবে নতুন ব্যক্তির বয়স কত? তো এই জন্য একটা সূত্র আছে, নতুন ব্যক্তির বয়স নিউ সমান ওল্ড প্লাস মাইনাস বৃদ্ধি বা হ্রাস ইন্টু মোট সদস্য। এর মানে কি? নিউ মানে কি নতুন যে ব্যক্তির বয়স সেটা, ওল্ড মানে আগে যে বয়স ছিল, আর বৃদ্ধি বা হ্রাস, যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস হবে আর হ্রাস হলে মাইনাস হবে, ইন্টু মোট সদস্য। দেখো একটা অঙ্ক করলে বুঝতে পারবে। প্রথম এই অঙ্কটাই দেখো, 45 জন ব্যক্তির গড় বয়স 1/9 বছর কমে যাবে যখন 60 বছর বয়সী একজন ব্যক্তির পরিবর্তে অন্য একজন ব্যক্তি আসে, তবে নতুন ব্যক্তির বয়স কত? তার মানে নতুন ব্যক্তির বয়স চেয়েছে, এন নিউ, এই বয়সটা বের করতে হবে। ওল্ড মানে আগের ব্যক্তির বয়স কত ছিল? 60 বছর, ওল্ডের জায়গায় লিখলাম 60। প্রথম লাইনে আসো, 45 জন ব্যক্তির গড় বয়স 1/9 বছর কমে যাচ্ছে মানে কি হ্রাস হয়েছে, তাই এখানে লিখব মাইনাস। কত হ্রাস হয়েছে? 1/9, তাহলে 1/9 লিখব, ইন্টু মোট সদস্য। দেখো 45 জন ব্যক্তি ছিল আর একজন এক্সচেঞ্জ করেছে, মানে একজন গিয়েছে আর একজন এসছে, তার মানে কি 45 বদলে কোনো পরিবর্তন হয়নি। 45 ছিল, 45 জনই আছে। একজন গিয়েছে, সেরকম আবার একজন চলেও এসছে, তাহলে 45 জনই আছে। সদস্য হচ্ছে 45। কাটাকাটি করে 9 5 45, 60 বিয়োগ 5 55। নতুন ব্যক্তির বয়স 55, এটাই উত্তর, অপশন বি। এরপরে 88 দাগেরটা দেখো, সরল দিয়েছে 1/1 1/4, এভাবে দিয়েছে আগের অঙ্কটার মতনই। তো এটা আমরা কীভাবে করব? এই প্রথম যে সম্পূর্ণ অংশটা এর প্রথমের টুকু মানে 1/1 বিয়োগ শেষের অংশটার লাস্টের টুকু 1/16, এইটুকু নেব 1/16 ভাগ প্রত্যেকটি সংখ্যার মধ্যে গ্যাপ কত সেটা দেখব। দেখো 1 থেকে 4-এর গ্যাপ কত? 3। 4 থেকে 7-এর গ্যাপ 3। 7 থেকে 10-এর গ্যাপ 3। 10 থেকে 13-এর গ্যাপ 3। 13 থেকে 16-এর গ্যাপ 3। প্রত্যেকটির গ্যাপ হচ্ছে 3, তাই আমি নিচে নেব 3, এটাই। তো এবার কাটাকাটি করব। 3-এর নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে, এটা আমরা ধরে নিতে পারি। উপরেটুকু দেখো 16 লসাগু হবে, 1 16 16, 16 বিয়োগ 1 15, 15/16 হলো, আর নিচে আছে 3/1। এবার যদি আমরা এটা সাজাই তাহলে 15/16 লিখব, ইন্টু এই একটা ওপরে চলে যাবে, 3টা নিচেই থাকবে, এরকম হবে। 3 5 15, 5/16, 5/16 হচ্ছে সঠিক উত্তর। এখানে অপশন সি সঠিক উত্তর, 5/16। এরপর 89 দাগেরটা দেখো, কতগুলি 1/6 একসঙ্গে করলে 41.2-3 পাওয়া যাবে। এই যে বলেছে কতগুলি, আমরা যদি এখানে এক্স ধরি যে এক্সটি 1/6 একসঙ্গে করার পরে 41.2-3 হবে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি এটা? এক্স ইন্টু 1/6, এক্সটি 1/6 একসঙ্গে করার ফলে কী হবে? 41.2-3। তো 41.2-3কে কীভাবে লিখতে পারি? 41.2-3, 3 1-3, 3 4 12, 123 যোগ 2/3
মানে 125/3, এটা আমরা লিখতে পারি। তো এটাই লিখব সমান 125/3। এবার দেখো এই কাটাকাটি যাবে, 3 2 6, x/2 সমান 125, এটা পেলাম। তাহলে x সমান কত হবে, কোনাকুনি গুণ, 125 গুণ 2 মানে 250, সংখ্যা হচ্ছে 250টি। অপশন সি সঠিক উত্তর। এরপরে 90 দাগেটা দেখো, তো এটা একটা সূত্র, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার সমষ্টি কত। সূত্রটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n এর স্কোয়ার। তার মানে n মানে হচ্ছে সংখ্যা, এখানে 20টি বলেছে তাই 20-র স্কোয়ার হবে, 20 স্কোয়ার মানে 400। অপশন সি সঠিক উত্তর। এরপরে 91 দাগেটা, তো এটাও সরল দিয়েছে, আমরা যদি শুধু সাধারণ যোগ বা বিয়োগ করে দিই তাহলে এটার উত্তর হয়ে যাবে। তো দেখো ওপরটুকু যোগ করব, 0.125 আর 0.027 যোগ করলে আমরা কী পাবো, 7 আর 5 12, 2 হাতে থাকলো 1, 2 আর 2 4 আর 1 5, আর এখানে আছে 1, তার আগে দশমিক, এটা পেলাম ওপরে 2 যোগ করার পরে। নিচে কী আছে, 0.25 আর হচ্ছে 0.09, এই দুটো যোগ, 9 আর 5 14, 4 হাতে থাকলো 1, 0.34 যোগ করে পেলাম। আর কি আছে, -0.15, এটা বিয়োগ করব, 5 আর 9 14, 1, তার মানে 0.19 পেলাম, নিচেরটুকু 0.19, এটা পেলাম। এবার দেখো দশমিকের আগে, দশমিকের পরে 3টে সংখ্যা আছে, তার মানে নিচে 1-এর পরে 3টে সংখ্যা উঠে গেল, দশমিকের পরে 2টো সংখ্যা, 1-এর পরে 2টো সংখ্যা। এবার এই দুটো শূন্য কেটে গেল, আর কাটাকাটি যাবে এখানে 19, 8-এ 152, 8/10, 8/10 মানে কি, 0.8, এটাই উত্তর, 0.8। অপশন ডি সঠিক উত্তর। এরপরে 92 দাগেটা দেখো, 343-এর পাওয়ার 2n সমান 49, তবে n এর মান কত। তো দেখো এরকম আছে, তো আমরা যদি বেসটাকে সমান করতে চাই তাহলে কী করব, এই 343 কার কিউ, 7-এর কিউ, 343 কিউ করলাম, এর সাথে ছিল 2n, গুণাকারে লিখলাম 49, 7-এর স্কোয়ার, এর মাথায় লিখলাম 2, 7-এর স্কোয়ার হলো। এবার দেখো বেস দুটো সমান হয়ে গেল, তাহলে আমরা এই যে পাওয়ার দুটো এটাও সমানভাবে লিখতে পারি। তাহলে আমরা কী লিখতে পারি এটার জন্য, 2 গুণ 3, 3 গুণ 2n সমান 2, এটা। তাহলে দেখো 3 গুণ 2 6, 6n সমান হচ্ছে 2, n সমান কত হবে, 2/6, কাটাকাটি করলে হচ্ছে 1/3 আসবে, তাহলে n হচ্ছে 1/3, n এর মান। অপশান বি সঠিক উত্তর। এরপরে 93 দাগেটা দেখো, এক ব্যক্তি প্রথম বছরের জন্য 1%, দ্বিতীয় বছর 2%, তৃতীয় বছর 3% চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকা ধার করে, 3 বছর পরে তাকে কত টাকা ফেরত দিতে হবে। তো দেখো এটা চক্রবৃদ্ধি সুদ, কিন্তু এই অঙ্কটা যদি আমরা ওই অনুপাতের হিসাবে করতে চাই, যে এই যে পার্সেন্ট আছে 1% মানে 1/100, এভাবে করতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো এটা কীভাবে করব, এর জন্য একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সাকসেসিভ। আর এর 3 বছর বলেছে, দেখো প্রথম বছর 1%, দ্বিতীয় বছর 2%, তৃতীয় বছর 3%, মানে 3 বছর বলেছে। 3 বছরে এটা বের করার মানে এটা সুদ বেরোবে, এর নিয়ম হচ্ছে এটা, a + b + c প্লাস ab + bc + ca/100 প্লাস abc/10,000, এটা হচ্ছে সূত্র 3 বছরে বের করার। তো এটাই আমরা ফেলবো, a মানে হচ্ছে 1%, b মানে 2%, c মানে 3%, এই যে বইয়ের হিসাবে। তাহলে 1 + 2 3, 3 আর 3 6, প্রথমের টুকু থেকে পেলাম 6, যোগ ab মানে কি 1 গুণ 2 যোগ 2 গুণ 3 6, যোগ 3 গুণ 1 শুধু 3, নিচে 100 ছিল, যোগ abc মানে গুণাকার আছে 1 গুণ 2 2, 2 গুণ 3 6, 6/10,000, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো 6 যোগ 6 আর 2 8 আর 3 11, 11/100 যোগ 6/10,000। এবার দেখো 6 লিখলাম, দুটোতে শূন্য আছে, তার মানে দুটো ঘরের আগে দশমিক, 0.11 যোগ 1টা 2টো 3টে 4টে শূন্য আছে, 6-এর আগের মানে 4টে ঘরের আগে দশমিক হবে, তাহলে দশমিক লিখলাম,
একটা, দুটো, তিনটে, চারটে, এরকম হবে। তো এই সবকটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 6.1106%। এটা পেলাম কি সুদ। এবার দেখো এটা পেলাম সুদ। আর এই নিয়মে যখনই আমরা সুদ বের করব এর ক্ষেত্রে দেখো পার্সেন্ট আছে, তার মানে তোমরা এটা ধরতে পারো পার্সেন্ট যখন আছে তার জন্য আসল হবে 100, আসল সবসময় 100 হবে, আর এটা যেটা বেরোবে সেটা হচ্ছে সুদ। এবার বইয়ের দিকে দেখো চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকা ধার নেয়, তার মানে এটা আসল। তাহলে বইয়ে বলা আছে 50,000 হচ্ছে আসল, এখানে আমাদের বেরোলো 100 আসল। তাহলে আমরা লিখতে পারি 100 সমান 50,000। একে কত, উত্তরে আমাদের কী চেয়েছে 3 বছর পর তাকে কত টাকা ফেরত দিতে হবে। তাহলে দেখো তুমি যদি কারোর কাছ থেকে ধার নাও এরকম তো নয় শুধু সুদটা ফেরত দিয়ে দেবে, সুদ আর আসল মিলিয়ে ফেরত দেবে। 100 টাকা যদি ধার নাও আর যদি 10 টাকা সুদ হয় 1 বছর পরে, তাহলে তুমি কত টাকা ফেরত দেবে তাকে? 110 টাকা ফেরত দেবে। কীভাবে দিলে? আসল প্লাস সুদ দুটো মিলিয়ে ফেরত দিলে। তাহলে এখানে 100 আছে আর এখানে 6.1106 যোগ করলে কত হবে? 106.1106। এটা তো এটার মানে বের করতে হবে 106.1106। তো এর নিচে 4টে শূন্য হবে, এই 4টে শূন্য, এই 4টে শূন্য কেটে গেল। তো এটা যদি তোমরা কাটাকাটি করো, গুণ করো, তাহলে তোমাদের উত্তর আসবে 53055.3 বা 30। এটা উত্তর আসবে, গুণটা তোমরা করে নেবে। এটা হলো বেসিকে। আর যদি তোমরা শর্টে করতে চাও তাহলে কীভাবে করবে? শর্টে করতে চাইলে প্রথমে কী করবে? 50,000 আর বলেছি কি সুদে আসলে কত টাকা ফেরত দিতে হবে 3 বছর পরে। প্রথম বছরে কত ফেরত দেবে? 1% মানে 101/100। দ্বিতীয় বছর 2% মানে 102/100। তৃতীয় বছরে 3% মানে 103/100। এটা কাটাকাটি করলেও তোমাদের এই উত্তরটাই আসবে। তো এটা তোমরা যদি চাও তাহলে করে নেবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। এরপর 94টা দেখো, কোনো মূলধন সরল সুদ মূলধনের 9/16 অংশ যদি সরল সুদের হার ও সময়ের সংখ্যামান সমান হয় তবে মূলধন কত বছরের জন্য ধার নেওয়া হয়েছিল। তো বলেছে কি সময় আর সুদের হার সমান। তো আমরা ধরে নিলাম সময় মানে হচ্ছে টি আর সুদের হার মানে হচ্ছে আর লিখলাম। এই দুটোর মানে হচ্ছে এক্স, দুটো জায়গাতে আমরা এক্স লিখব। এবার আমরা সূত্র কি জানি? সুদ সমান PRT/100। এবার দেখো এই যে তোমাদের আগে বলেছিলাম জটিল সুদে যে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আসল, উপর যেটা থাকে সেটা হচ্ছে সুদ। তাহলে সুদ হচ্ছে 9, আসল হচ্ছে 16। তাহলে লিখলাম সুদ সমান P মানে হচ্ছে আসল ইন্টু আর কত এক্স ধরলাম, টি কত? টিও এক্স, তাই তো বলেছে আর টি দুটোই সমান, তো আমরা এক্স ধরলাম দুটোই বাই 100 এটাই। এবার দেখো 16 এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, 16 এক্স স্কোয়ার সমান 9 গুণ 100 900। তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে? 900/16। এক্স স্কোয়ার সমান পেলাম 900/16, তাহলে এক্স সমান কত হবে? রুট 900/16। রুটটা ভাঙলে আমরা পাবো 30/4। 4 স্কোয়ার 16, 30 স্কোয়ার 900, এভাবে পেলাম। তাহলে 30/4 মানে কত? 4 7 28, 7.5, 7.1, 7×1=2 যেটা বলবে। তো এটা কি ধরেছিলাম? এক্সের মান ধরেছিলাম আর টি দুটোই। এবার যেটা চাইবে আর চাইলেও এটাই উত্তর, টি চাইলেও এটাই উত্তর। তো উত্তরে চেয়েছে কত বছরের জন্য ধার নেওয়া আছে, মানে সময় চেয়েছে, টাইম, টি এর মান চেয়েছে, এটাই উত্তর 7.5 বছর, অপশান বি। এরপরে 95, তো এটাও সরল দিয়েছে দেখো এরকম আছে। তো আমরা ওপরেটা কী লিখতে পারি? এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। এর সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 67.542 প্লাস 32.458। এ প্লাস বি হলো এ মাইনাস বি, 67.542 বিয়োগ 32.458, এটা লিখলাম। আর নিচে যেমন ছিল সেভাবেই লিখব, বিয়োগ 40.374। এবার যদি আমরা এই দুটো যোগ করি, যোগ করলে কী পাবো? যোগ করলে আমরা পাবো 100। যোগগুলো তোমরা নিজেরা করে নেবে। যোগ করলে পাবো 100 গুণ
এটা থেকে এটা বিয়োগ করলে আমরা এখানে পাবো 35.084। এটা বিয়োগ করলে পাবো। আর নিচে যেটা আছে সেটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব। এই বিয়োগটা করলে আমরা পাবো 35.084। তাহলে দেখো এটা আর এটা কেটে যাবে, একই আছে, কেটে যাবে। তাহলে শুধুমাত্র 100 থাকলো। আর এটাই হলো উত্তর। এই গুণগুলো যোগগুলো তোমরা নিজেরা করে নেবে। অপশন ডি সঠিক উত্তর। এরপরে 96 দাগেরটা দেখো, এ বি ও সি একটি ব্যবসায় 2:5:4 অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করে। তাদের মূলধনের সময়ের অনুপাত 5:4:6, তবে তাদের লাভের অনুপাত কত? তো দেখো লাভের অনুপাত চেয়েছে, তো লাভ সমান আমরা কি লিখতে পারি? লাভ সমান লিখতে পারি বিনিয়োগ ইন্টু সময়। এবার দেখো অঙ্কের দিকে আসো, লাভের অনুপাত চেয়েছে আর বিনিয়োগের অনুপাত আর সময় অনুপাত গুণ করতে হবে। এ বি সি তিনজন আছে, এদের বিনিয়োগের অনুপাত কত? যে মূলধন আছে সেটা তো বিনিয়োগ করে, 2:5:4। 2:5:4 এটা হচ্ছে বিনিয়োগ বা মূলধনের অনুপাত। আর সময়ের অনুপাত হচ্ছে 5:4:6। সময় হচ্ছে 5:4:6 এটা বলেছে। তাহলে বিনিয়োগের সাথে সময় যদি গুণ করি তাহলে কী পাই আমরা? লভ্যাংশ পাই। এই তো, বিনিয়োগ গুণ সময় সমান লভ্যাংশ। লভ্যাংশ সমান কী হবে? প্রত্যেকের সাথে গুণ করব। 2×5=10, 5×4=20, 4×6=24 এটা পেলাম। এবার দেখো উত্তরে কিন্তু আমাদের চেয়েছে লভ্যাংশের অনুপাত কত। তাহলে এটা কি অনুপাত? এটা কিন্তু অনুপাত নয়। অনুপাত মানে কি? সমান সংখ্যাকে যতক্ষণ পর্যন্ত কাটাকাটি যাবে ততক্ষণ কাটতে হবে। যতক্ষণ কাটাকাটি যাবে না আর, সেটা হচ্ছে অনুপাত। তো এটা কাটাকাটি যাবে, 2×5=10, 2×10=20, 2×12=24। এরপরে দেখো আর যাবে না, 5, 10, 12 এটাই উত্তর। এরপরে 97 দাগেরটা, কোনো সংখ্যার 2/3 থেকে 50 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 1/4 এবং 40-এর যোগফলের সমান, তবে সংখ্যাটা কত? তো দেখো সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরলাম, সংখ্যার 2/3 ইন্টু 2/3, এর থেকে 50 বিয়োগ করলে 50 বিয়োগ করলাম, বিয়োগফল সংখ্যাটির 1/4, সংখ্যাটা হচ্ছে এক্স, এর 1/4 এটা, এবং 40-এর যোগফল এবং 40 এদের যোগফল সমান। তার মানে এই দুটো সমান, এটাই বলেছে। তো দেখো আবার কী হবে, এক্সের সাথে গুণাকারে আছে মানে 2x/3 বিয়োগ 50 সমান x/4 যোগ 40। তাহলে আমরা যদি এক্স দুটোকে একদিকে নিয়ে আসি, 2x/3 বিয়োগ x/4 সমান 40, মাইনাসটা দিয়ে গেলে প্লাস, এরকম পেলাম। 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, 3 4-এ 12, 4 2-এ 8 মানে 8x বিয়োগ 4 3-এ 12, 3 গুণ x 3x 90 এটুকু পেলাম। 8টা x থেকে 3টে x বিয়োগ করলে 5টা x বাই 12 সমান 90, 5 18 90। তাহলে x সমান কত হবে? 18 গুণ 12 মানে 216, x সমান হচ্ছে 216, সংখ্যাটা 216। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপরে 98 দাগেটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 11:25, সংখ্যা দুটির থেকে কত বিয়োগ করলে নতুন সংখ্যা দুটির অনুপাত 4:11 হবে? তো দেখো এটা তো আমরা এক্স ধরে করতে পারো, যে 11/25 লিখলে প্রত্যেকের সাথে এক্স যোগ করলে সমান 4/11, এভাবে করতে পারো। আর এখানে আমরা শর্ট নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথম অনুপাতটা কত? 11:25। এই প্রত্যেকের সাথে কত যোগ করলে, আমরা ধরলাম প্রত্যেকের সাথে এক্স যোগ করলাম, এর সাথে এক্স যোগ করলাম, এর সাথে এক্স যোগ করলাম, যোগ করার ফলে নতুন অনুপাত 4:11। 4:11। এবারে নিয়ম কি? কোনাকুনি গুণ করবো প্রথমে, এভাবে কোনাকুনি, এভাবে কোনাকুনি। 4×25 100, 11 গুণ 11 121। তো 121 থেকে যদি 100 বিয়োগ করি কত হবে? শুধু 21। আর একটা কী করবো, এইভাবে কোনাকুনি, 4-এর সাথে এক্সের গুণ, আবার 11-এর সাথে এদিকের এক্সের গুণ, এভাবে কোনাকুনি। তাহলে 11x বিয়োগ 4x কত হবে? 7x। এবার আমরা কী করবো, 7x সমান হচ্ছে 21,
এভাবে লিখে নেব। এক্স সমান হবে 21/7 মানে 3। এক্স আমরা কী ধরেছিলাম, যে সংখ্যাটা বিয়োগ করতে হবে। আচ্ছা, এখানে বিয়োগ বলেছে, আমরা প্লাস ধরলাম, তবুও বেরিয়ে গেল কেন? কারণ চিহ্ন যখন একই থাকবে তখন এই নিয়ম লাগবে। এখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক কিছু দেখা দরকার নেই, যখন দেখবে দুটো চিহ্ন একই, এখানেও প্লাস এখানেও প্লাস, অথবা এখানেও মাইনাস এখানেও মাইনাস, চিহ্ন দুটি সমান হয় তাহলে এই নিয়ম লাগবে। চিহ্ন যদি আলাদা হয় তাহলে কিন্তু এই নিয়ম লাগবে না। ধরো এখানে প্লাস এখানে মাইনাস হলো, এখানে মাইনাস এখানে প্লাস হলো, এরকম হলে কিন্তু এই নিয়ম লাগবে না। তো এটা মাইনাস হবে। 3 সঠিক উত্তর, অপশন বি। এরপরে 99 দাগেটা দেখো, 4425 এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো, এটা বেসিক করার থেকে তোমরা যদি অপশান ধরে করো বা তোমরা যদি একটা কিছু মেনে নিয়ে করো তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। যা কীভাবে মানবে, দেখো পূর্ণবর্গ সংখ্যা তার মানে কি, সংখ্যাটা অবশ্যই কিছু একটা স্কোয়ার হবে। আমরা যদি ধরি যে 60-এর স্কোয়ার, 60-এর স্কোয়ার কত হবে, দেখো 60-এর স্কোয়ার কত হবে, 60 × 60 মানে 3600, তাহলে কি 4425, এটা এর থেকে বেশি। এবার যদি 70-এর স্কোয়ার ধরি, 70-এর স্কোয়ার কত, 7 × 7 = 49, 4900, এটা কিন্তু এর থেকে বেশি হয়ে গেল। তার মানে কি, এই 60 আর 70 এই দুটোর মধ্যেই কিন্তু কোনো একটা সংখ্যা হবে। আমরা যদি 67 ধরি, 67 ধরলে কী হবে, 67 × 67, 7 × 7 = 49, 9 হাতে থাকলো 4, 42, 84, 88, 88 8 হাতে থাকলো 8, 6 6 36, 44। এবার দেখো এটা কিন্তু হতে পারে, কারণ কি বলেছে, 4425 এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা তো পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটা স্কোয়ার। তাহলে 4425-এর সাথে যদি আমরা, আচ্ছা 4425-এর সাথে কত যোগ করলে 4489 আসবে, এটা বের করলে উত্তর বেরিয়ে যাবে। 4489, 4425 বিয়োগ করলে বাবা দেখো 5 আর 4 9, 2 আর 6 8, 64। 4425-এর সাথে 64 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাই উত্তর 64, অপশন বি। এরপর 100 দাগেটা দেখো, পি একটি কাজের 1/2 অংশ 10 দিনে, কিউ ওই কাজের 1/5 অংশ 4 দিনে, দুজনে একত্রে কত দিনে সম্পূর্ণ কাজটা শেষ করবে। তো দেখো দুজন আছে, একজন হচ্ছে পি আর একজন হচ্ছে কিউ। পি 1/2 অংশ করছে 10 দিনে, 1/2 অংশ করে 10 দিনে, তাহলে 1 অংশ কত দিনে করবে, 10 × 2/1 মানে 20, পি পেলাম 20। কিউ ওই কাজের 1/5 অংশ করছে 4 দিনে, 1/5 অংশ করে 4 দিনে, 1 অংশ কত দিনে করবে, 4 × 5/1 মানে এটা 20 দিনে, পিও 20 দিনে করবে, কিও 20 দিনে করবে। এবার বলেছে একত্রে কত দিনে করবে, তো শুধু যোগ করে দিলেই হবে। এই যোগটা আমরা কীভাবে করব, 1/20 যোগ 1/20 এভাবে করব। 20 লসাগু হলো 1 আর 1 2, 2/20, 2/20 মানে কত, 1/10, কাটাকাটি করলে এটাই পাবো, 1/10 অংশ। আর অংশকে যদি আমরা দিনে করতে যাই তাহলে উল্টি দিকে হয়ে যাবে, 1/10 অংশ মানে শুধু 10, অপশন বি সঠিক উত্তর। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্কনে যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে কারেকশান করে নেব। আর ভিডিওর শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে যতটা সম্ভব ভিডিওটিকে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।